সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। তো সমস্ত পূর্ণ প্রশিক্ষিত প্রাথমিক টেট পাস প্রার্থী যারা আছো, ইতিমধ্যেই তোমরা সকলে জেনে গেছো যে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি 2025 13,421 শূন্য পদের উপরে বেরিয়েছিল তা কিন্তু রানিং চলছে, অর্থাৎ অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। তো সেই অ্যাপ্লাইকে ঘিরে বেশ কিছু প্রশ্ন সবার মনে বা ডাউট আকারে আছে যে এটা কী হবে। আমি এক এক করে সব কটারই উত্তর দেবার চেষ্টা করব। তো প্রথমে আসি যে 1 নম্বরে যেটা রেখেছি আমি, এটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু ফর্ম ফিল আপ চলছে। অনলাইনে আবেদনের সময় আমরা সেখানে দেখতে পাচ্ছি যে মাধ্যমিক বা এইচএস উচ্চ মাধ্যমিক অ্যাডিশনাল এবং উইদাউট অ্যাডিশনাল নাম্বার সেখানে চাইছে। তো সেখানে আমরা কি দেব? এবার বলে রাখি, অ্যাডিশনাল নাম্বার যাদের ক্ষেত্রে ছিল তারা তো দিতে পারবে। এবার প্রশ্ন হলো যাদের ক্ষেত্রে এই অ্যাডিশনাল নাম্বার ছিল না, সরাসরি যতগুলো সাবজেক্ট ততগুলোই ছিল, এর বাইরে কিছু ছিল না অ্যাডিশনাল, তারা কি করবে? তো তাদের জন্য আমি বলবো, তোমাদের যে উইদাউট অ্যাডিশনালের ঘরে তোমরা উইদাউট অ্যাডিশনালের যে প্রাপ্ত নম্বর, এক কথায় তোমরা সাবজেক্ট যতগুলো ছিল যা পেয়েছো সেটা তো লিখবে, কিন্তু অ্যাডিশনালের ঘরে কি লিখবে? সেখানে যদি সেই যে কলামটা সেটা যদি স্কিপ করে গিয়ে সেই পপ আপ মেসেজ যদি এরকম শো করে যে সেখানে নাম্বার পুট করতেই হবে, তাহলে তারা কি করে করবে? তারা কিন্তু ওই একই নাম্বার দুইবার লিখতে হবে। অর্থাৎ অ্যাডিশনাল যে নাম্বার বা উইদাউট অ্যাডিশনাল নাম্বার দুটোর ক্ষেত্রেই কিন্তু একই বসবে। কাদের ক্ষেত্রে এটা? যাদের অ্যাডিশনাল নাম্বার ছিল না। আর যাদের ছিল তাদের তো দু রকম হবেই, বুঝতে পারলে? মানে যাদের ছিল অ্যাডিশনাল তারা তো দুই জায়গায় দু রকমভাবে করতে পারছে, কিন্তু যাদের ছিল না তাদের কথা আমি বলছি। কিন্তু যে দেখা গেল অ্যাডিশনাল নাম্বার চাইছে, এবার এমনকি ওই যে ঘরটা স্কিপ করলেও হচ্ছে না, বলছে সেখানে নাম্বার বসাও, তাহলে সেক্ষেত্রে যদি নাম্বার বসাতেই হয় একই মার্কস কিন্তু দুই জায়গায় বসাতে হবে। অর্থাৎ এরকম কিছু ইয়ার বা সাল আছে মাধ্যমিকের ক্ষেত্রে যেখানে কিন্তু অ্যাডিশনাল নাম্বার ছিল না, তারা সেইভাবে ফলো করবে, ঠিক আছে, নিয়মটা। আর যে বিষয়গুলো আছে না, যে অনেক ক্ষেত্রে 7টা বিষয়, অনেক ক্ষেত্রে 8টা বিষয় আগে ছিল, তারাও সেইভাবে নিয়ম ফলো করবে। অর্থাৎ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু সকলের জন্য একই নিয়ম নয়, ঠিক আছে। এইবার আসি উচ্চ মাধ্যমিকের ব্যাপারে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বরে আমি রেখেছি যে এইচএসের বেস্ট অফ 5 নাম্বার কি করে করব। এবার তোমরা সকলেই জানবে যে ইদানিং একটা বছর বা সাল থেকে সম্ভবত সেখানে বেস্ট অফ 5 করেই কিন্তু যোগ করা রয়েছে মার্কশিটে। তাহলে সেখানে কেউ যদি মনে করে যে আমার তো একটা অন্য সাবজেক্ট আছে, তো ওটা যোগ করতে গেলে বা বেস্ট অফ 5 ধরতে গেলে নাম্বারটা 5 নম্বর বেড়ে যায়, সেটা কি দিতে পারবো? আমি উত্তরে বলবো না। এটা কাদের জন্যে? যাদের ইতিমধ্যেই মার্কশিটে টোটাল নাম্বার পুট করা আছে, তারা কিন্তু ওই মার্কসটাই লিখতে হবে। সেখানে ইভিএস হোক বা অন্য কোনো অপশনাল যে সাবজেক্টে বেশি নম্বর যতই থাকুক না কেন, সেটা সেই নিয়মে প্রযোজ্য করেই কিন্তু সেখানে টোটাল নাম্বার পর্ষদ থেকে বা যে বোর্ড, এইচএসের বোর্ড, তারা কিন্তু ওটা পুট করেই দিয়েছে। তাহলে সেখানে কোনো মানে আলাদা সাবজেক্টকে ধরে নিয়ে এটা প্রশ্নই আসে না। তোমরা যে মোটের ওপরে যে নাম্বার পেয়েছো সেটাই তোমরা দেবে, বেস্ট অফ 5 করাই আছে। এবার কাদের করা নেই? যারা পুরনো এইচএস তাদের ক্ষেত্রে কিন্তু করা নেই। এমনকি আরও যারা পুরনো এইচএস বহু আগের, সেখানে কিন্তু যে 5টা সাবজেক্ট বা 500 নম্বর সেটা কিন্তু হতো না, 1000 নম্বরে হতো, তাদের ক্ষেত্রে হবে আলাদা নিয়ম। অর্থাৎ সেখানে কিন্তু সেই অ্যাডিশনাল উইদাউট অ্যাডিশনাল সেখানেও কিন্তু তাদের থাকছে। তাহলে যারা নতুন, আবারও সেই প্রশ্নটাই ঘুরে ফিরে আসছে, যারা নতুন তাহলে তারা অ্যাডিশনাল নাম্বারে কি দেবে? ওই যে আমি বললাম, অ্যাডিশনালের নাম্বারের ঘরটা যদি স্কিপ করে সেখানে যদি স্টার মার্কস থাকে যে দিতেই হবে মার্কস, তাহলে উইদাউট অ্যাডিশনালের ঘরে যে মার্কস বসাবে নতুন প্রার্থী যারা আছো, উইদাউটের কথা বললাম, আর অ্যাডিশনাল দিয়ে যে ঘরটা আছে দুটোতেই একই মার্কস কিন্তু বসাতে হবে। তাহলে কাদের পক্ষে এটা সবথেকে বেশি সুবিধা? যারা পুরনো
পুরনো ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে দুই জায়গায় দুই রকম হবে, যারা পুরনো এইচএস দিয়েছে বা পুরনো মাধ্যমিক দিয়েছে, ঠিক আছে, সেইভাবে কিন্তু এটা সাল অনুযায়ী বিভিন্ন নিয়ম পরিবর্তন হয়েছে আমরা জানি। তাহলে বেস্ট অফ 5-এর ব্যাপারটাও কিন্তু আমি বলে দিলাম, যাদের মার্কশিটে ইতিমধ্যেই বোর্ড থেকেই যোগ করে রেখেছে তাদের কিন্তু ওইটাই বেস্ট অফ 5। আবার এই বেস্ট অফ 5 অনেকে হয়তো ভাবছে যে নতুনে তো দেখলাম ইংরেজিটাকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই ইংরেজি বাংলা এই দুটো বিষয় বাদ দিয়ে দেবার ঘটনা কিন্তু সারা বছর ছিল না এইচএসে। তাহলে যখন যে বছরে যে নিয়ম ছিল সেই হিসেবেই কিন্তু নিয়মটা ধরতে হবে। এইবার অনেকে আছে যে তাদের নাম্বার পুট করা নেই, কিন্তু সে বেস্ট অফ 5 নিজে নিজে করে দিয়ে দিয়েছে বাংলা ইংরেজি বাদ দিয়ে, সেক্ষেত্রে কি কোনো অসুবিধা হবে? এটা একটা বাড়তি প্রশ্ন। আমি বলে দেবো যে না, ভেরিফিকেশন টেবিলে কিন্তু ওনারা যাচাই করবে, আর ভেরিফিকেশন টেবিলে যারা যাচাই করবে সেখানে কিন্তু সব পুঙ্খানুপুঙ্খভাবে কোন সালে কিভাবে এইচএসের নাম্বার ছিল, কোন সালে অ্যাডিশনাল কি হবে, কোন সালে কম্পালসারি বাদ দিয়ে নাম্বার ধরতে হবে, ঠিক আছে, বাংলা ইংরাজি সহ ধরতে হবে, সব নিয়মাবলী কিন্তু তাদের কাছে রয়েছে। সুতরাং অত ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। এইবার আসি যেটা সব থেকে বড় প্রশ্ন, এটা অনেকের মনেই এই প্রশ্নটা মানে এখনও আসছে, আমি কিন্তু এটা আমি বলেও দিয়েছি আমি পুরনো ভিডিওতে, যে টেট পাস করার সময় ছিল এক ক্যাটাগরি, এখন বর্তমানে সার্টিফিকেট পেয়েছে আর এক ক্যাটাগরির, কী হবে? আমি বলবো সেটা ভ্যালিড হবে। বারবার বলে এসেছি আমি ভ্যালিড হবে, কারণ টেট সার্টিফিকেটে তোমার নাম ভুল থাকতেই পারে, তোমার কাস্ট ক্যাটাগরি ভুল থাকতেই পারে, যে টেট সার্টিফিকেট ওটা কোনো যায় আসে না। এই রিক্রুটমেন্ট নোটিফিকেশন যেদিন বেরিয়েছে সেই সময় পর্যন্ত কেউ যদি ইস্যু করে থাকে, আমি তো বলেই দিয়েছি সেই পুরনো ভিডিওতে, তাকে সেই ক্যাটাগরির প্রার্থী হিসেবেই গণ্য করা হবে। এটা ভালো মতন কান খুলে শুনে রাখো। এবার অনেকে তো বলবে যে ইডাব্লিউএস, অনেকে বলছে যে না এটা হবে না, টেট পাস যেভাবে হয়েছে যে ক্যাটাগরিতে তাকে সেইভাবেই করতে হবে, এটা কোনো দিন সম্ভব নয়। তাহলে আর ইডব্লিউএস সার্টিফিকেট টেটের আগে আর কজনের ইস্যু হয়েছে? সবই তো ইডব্লিউএস পরে হয়েছে। এমনকি ইডব্লিউএসের জন্যে যে সিট থাকবে 10%, সেটাও অনেকে বিরোধিতা করেছিল যে না এটা হবে না। আমি বলছি এটা হবে, এটা এখন রোস্টার মেনে হবে 100%। তাহলে ইডব্লিউএস সার্টিফিকেট যারা পেয়ে গেছে খুব কষ্টে, তাদের কিন্তু একটা বড় বড় চান্স এই রিক্রুটমেন্টে। মানে এত প্রার্থী হবার পরও আমি কিন্তু তাদের যে যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু আমি আশার আলো দেখতে পাচ্ছি আমি, কারণ তাদের কিন্তু যে ফাইটটা তুলনামূলকভাবে অন্যান্য প্রার্থীদের থেকে অনেকটাই কম হবে, ঠিক আছে। এবার কাট অফ ভিডিও নিয়ে অনেকেই চাইছে যে দাও দাও দাও, আমি আবারও বলেছি কাট অফ ভিডিও এবার কিন্তু হাই হবে। আর প্রাথমিক যে নিয়োগ, প্রাথমিক নিয়োগের ইতিহাসে এটা হবে সর্বোচ্চ কাট অফের নিয়োগ, এটা তোমরা মাথায় রাখবে। তাই যারা যে ক্যাটাগরির হও না কেন, মানে কি বলবো, পুরোপুরিভাবে 100% তোমার যে চেষ্টা সেটা কিন্তু চালিয়ে যেতে হবে। তাহলে এই যে কাস্ট ক্যাটাগরির বিষয়টা আমি বললাম, তোমরা বুঝে গেলে যে আগে তুমি কি ছিলে না ছিলে ওটা ব্যাপার নয়, ভেরিফিকেশন টেবিলে তুমি সেই রিক্রুটমেন্ট যেদিন আসলো সেই দিন পর্যন্ত, নোটিফিকেশান আসা পর্যন্ত ইস্যু করা যে কোনো সার্টিফিকেট দেখানো মানে তুমি সেই হিসাবে গণ্য হবে, ঠিক আছে। এইটা কান খুলে শুনে রাখো। এবার আসি 4 নম্বরে, যে ইন্টারভিউ বোর্ডে ভেরিফিকেশনটা কিভাবে হয়। দেখো ইন্টারভিউ তো গিয়েই তো আর শুরু হয় না, আর ইন্টারভিউ শুরু হওয়ার আগে যে ভেরিফিকেশন প্রসেস, এটা বিরাট একটা ভাইটাল জিনিস বা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ ওইখানে অনেকটা একটা প্রার্থীর ভবিষ্যৎ নির্ভর করে। কারণ ওখানে যদি ভেরিফিকেশন টেবিলে কাগজপত্র কেউ যদি গুছিয়ে না রাখতে পারে, সেক্ষেত্রে তার একটা টেনশন কাজ করে, পরবর্তীতে গিয়ে তার ফলাফল স্বরূপ ইন্টারভিউ টেবিলে গিয়ে দেখা যাচ্ছে যে ইন্টারভিউটা খারাপ হয়ে যায়। কাজেই কি করতে হবে, যেগুলো তোমার কাগজপত্র আছে সেগুলো এখন থেকেই পারলে 2-3 সেট করে জেরক্স করে রাখতে হবে। জেরক্স করে রেখে সেখানে কি দেবে, একদম মাধ্যমিকের অ্যাডমিট থেকে শুরু করে যাবতীয় সব মাধ্যমিকের সেটা করে রাখলে জেরক্স। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তাই, যেটা ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু থাকবে, সেগুলা তোমাকে রাখতেই হবে। ডিএলএড লাগছে, এটা তো বাধ্যতামূলক, এই 3টে
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিএলএড, এই 3টে তো লাগছেই। এর বাইরে সেগুলি অপশনাল। এবার অনেকে বলতে পারবে যে আমি আবেদন করার সময় দিয়েছিলাম গ্র্যাজুয়েশন, কিন্তু আমি ভেরিফিকেশন টেবিলে গ্র্যাজুয়েশন শো করিনি, এতে কি অসুবিধা হবে? কোনো অসুবিধা নেই, ওরা ওইটা কেটে দেবে। ন্যূনতম যে মানে শিক্ষাগত যোগ্যতা থাকবে সেটা ওরা রেখে দেবে। এবার অনেকে আছে যে আমি অনলাইনের সময় গ্র্যাজুয়েশন অ্যাড করতে চেয়েছিলাম, কিন্তু কোনো কারণবশত আমি অ্যাড করতে পারিনি। তুমি ভেরিফিকেশন টেবিলে গিয়ে অ্যাড করতে পারবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এই হলো বিষয়টা। ইন্টারভিউ টেবিলে যাওয়ার আগে যে ভেরিফিকেশন প্রসেস, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওখানে কাগজপাতি ঠিক রাখতেই হবে তোমাকে। সমস্ত অরিজিনালের কাগজপত্র একটা ফাইলে, আর জেরক্সের মানে যে বিষয়টা সেটা আর একটা ফাইলে রেখে, আর ছবি রিসেন্ট কালার যে ফটো সেটা তোমরা তুলে রাখবে। এখন থেকে রিসেন্ট কালার ফটো তুলে রাখবে, ঠিক আছে, ওখানে কিন্তু লাগবে। তো এগুলো নিয়ে রেডি থাকো। আবারও বলছি যে ইন্টারভিউ টেবিলে যাওয়ার আগে ভেরিফিকেশন প্রসেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এটা করতে গেলে এখন থেকে তোমাকে ভাবতে হবে যে আমার কাগজগুলো ঠিক আছে কিনা। বিশেষ করে যারা ওবিসি প্রার্থী আছো, অনেকেই আছে যে মানে রিভ্যালিডেট করা নিয়ে অনেকে চিন্তিত যে আমাদের তো তাহলে ডেট, যে রিভ্যালিডেট করার ডেট সেটা তো অন্য রকম হবে। কোনো অসুবিধা নেই, কারণ তোমার যে পুরনো সার্টিফিকেট সেটা তো তুমি রাখছো। এবার কোনো জায়গায়, আবারও বলে দেই, কোনো জায়গায় যদি পুরনো অরিজিনাল সার্টিফিকেট জমা নিয়ে নেয়, সেক্ষেত্রে তোমরা জেরক্স করে রাখবে, অনেকগুলো জেরক্স করে রাখবে। সেই সার্টিফিকেট দেখা গেল বললো যে এটা জমা দিয়ে নতুনটা নিতে হবে, তাহলে সেক্ষেত্রে তুমি রিকোয়েস্ট করতে পারো যে স্যার বা ম্যাডাম, আমার তো আগে করা, কিন্তু এটা আমার পুরনোটা থাকাও জরুরি, নতুনটা থাকাও জরুরি। তারা যদি না মানে যে নতুনটা তো দিচ্ছি, পুরনোটা নিয়ে কি করবা, তাহলে সেক্ষেত্রে কয়েকটা জেরক্স করে রাখলে হবে, বা স্ক্যান করে রাখতে পারো। ব্যাস, ইস্যু ডেট তোমাদের ওই ক্ষেত্রে, ওবিসির ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, মানে নোটিফিকেশনের পরে জারি হলেও কোনো প্রবলেম নেই ইস্যু ডেট। কিন্তু যারা প্রথমবারের জন্য কাস্ট সার্টিফিকেট করবে, প্রথমবার, সেটা ইডব্লিউএস হোক বা এসসি এসটি যাই হোক না কেন, সেটাই রিক্রুটমেন্ট যেটা বের হলো 25-এর, সেই পর্যন্ত ঠিকঠাক থাকলেই হবে ইস্যু ডেট। তারা কিন্তু সে আগে জেনারেল যাই থাকুক, সে কাস্ট সার্টিফিকেট দেখানো মানে ওই ভেরিফিকেশন টেবিলে সে কাস্ট হিসাবেই গণ্য হবে। তো এই ভিডিওতে মোটামুটি আমি কিছু ডাউট ক্লিয়ার করলাম। সেখানে কি যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের অ্যাডিশনাল, উইদাউট অ্যাডিশনালের ব্যাপারটা, নাম্বারটা বুঝিয়ে দিলাম। যাদের নেই তারা একই নাম্বার 2 ঘরে বসাবে, ঠিক আছে। যদি ফাঁকা রেখে স্কিপ যদি না করা যায়, সেখানে বলছে যে নাম্বার পুট করো, তাহলে সেক্ষেত্রে 2 জায়গায় একই নাম্বার হবে। আর যাদের ছিল তারা তো দুটাই দিতে পারবে। আর বেস্ট অফ 5-এর ব্যাপারটাও বলে দিলাম। কারোর যদি বেস্ট অফ 5 করতে যখন নিয়মটা ছিল না, বেস্ট অফ 5 কীভাবে করব, তারা যদি ভুল করেও থাকে অসুবিধা নেই, ভেরিফিকেশন টেবিলে গিয়ে আর একবার মানে ঝাড়াই বাছাই হয়ে যাবে ওখানে, ঠিক আছে। আর যেতে যেতে একটা কথা বলবো যে এত কিছু হওয়ার পর কোনো কিছু ভুল তথ্য দেখা গেল সেখানে প্রমাণিত হলো, ভালো করে বুঝবে। এবার অনেকে ভয় পাচ্ছে, তাহলে ভুল তথ্য প্রমাণিত হওয়া মানে তাকে কি ভেরিফিকেশন টেবিলেই বাড়ি পাঠিয়ে দেবে যে তুমি ভুল দিয়েছো, তোমার ইন্টারভিউ হবে না? না না না, এমনটা নয়, কারণ ওখানে ভুল হতেই পারে। এইবার ভুল হওয়ার পর ন্যূনতম যোগ্যতার প্রমাণ যদি সেখানে পাওয়া যায়, সে কিন্তু দিতে পারবে ইন্টারভিউ। এবার দেখা গেল সে ডিএলএড পাস করেনি, এরকম ভুল ধরা পড়লো, তাহলে সে তো বাড়ি চলে আসবে। এমন হলো যে উচ্চ মাধ্যমিকে তার জেনারেল হিসাবে ডিএলএড করেছে, 50% নম্বর নেই, যোগ করে দেখলো, তাকে বাড়ি পাঠিয়ে দেবে। এমন হলো যে এসসি এসটি ওবিসি ডিএলএড করেছে, 45% নম্বর নেই, হচ্ছে 44% নম্বর, তাকে বাড়ি পাঠিয়ে দেবে। এই ভুলগুলোর কোনো ক্ষমা নেই, কারণ এগুলো হলো মানে অনিবার্যভাবে লাগবেই, বাধ্যতামূলক। আর বাদ বাকি গ্র্যাজুয়েশনের নাম্বার পুট করতে ভুল হয়েছে বা শতাংশের ভুল হয়েছে, ওটা নিয়ে প্রবলেম নেই, ওটা ওখানে আবার নতুন করে ওরা অ্যাড করে দেবে ভেরিফিকেশন টেবিলে। তাহলে এই যে কটা নিয়ে আমি আলোচনা করলাম পয়েন্টের ওপরে, তোমাদের এর বাইরে যদি কোনো জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করো, আমি উত্তর দেবার চেষ্টা করব। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমি আরও তৈরি করছি, সেগুলো পেতে গেলে কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এই চ্যানেল। কারণ তোমরা প্রথমবারের জন্য যারা যাবে ইন্টারভিউতে, তাদের কিন্তু এই সমস্ত নলেজ বা এক্সপিরিয়েন্স অনেকটাই নেই বললেই চলে।
ঠিক আছে? তো তাদের জন্য খুব উপকার হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।